দিয়ে রেখেছেন আমি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকবো, সেটা কি মেনে নেওয়া যাবে? সেটা তাহলে কি একটা প্রশ্নকে ঢেকে দেওয়ার জন্য, চাপা দেওয়ার জন্য অন্য প্রশ্ন আমি তুলতে পারি? প্রথমত হলো প্রশ্ন আমাদের সমাজে বিভিন্ন ধরনের সাব কালচার আছে। শহরের যে তুই তুকারি করো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না, তার বিরুদ্ধে যদি রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে ব্যবহার করার ব্যবস্থা নেই, এটা হচ্ছে গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। তাহলে আগামী দিন ধরুন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন বা একটা মুখ্যমন্ত্রী হওয়ার শুরু হলে ইচ্ছে ধরুন আপনি একটা জনপ্রতিনিধি হলেন, তাহলে যদি স্থানীয় একজন রিপোর্টার জিজ্ঞাসা করে যদি বলে কি রে তোর এলাকার উন্নয়ন কেমন চলছে, এটাকে কিভাবে নেবেন? এটা আমি উত্তর দেবো না, এই রিপোর্টার আমার ব্যক্তিত্বের সামনে জিজ্ঞেস করা সাহসী হবে না। নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। আজকে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন স্যারকে। আমরা কথা বলবো সাম্প্রতিককালে সবচেয়ে বেশি আলোচিত একটি ইস্যু, যে ইস্যুটির সঙ্গে স্যার সম্পৃক্ত এবং আদালতে পুরুষোত্তম রায় বর্মন স্যার যেহেতু ওনার পক্ষে লড়াই করছেন, তা নিয়ে বিস্তারিত আমরা জেনে নেব। গোটা বিষয়টি কি রয়েছে, কেন তিনি ওনার পক্ষে লড়াই করছেন, এই প্রসঙ্গে আদালতে যাওয়ার আগে তিনি কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলেন একজন আইনজীবী হিসেবে, এবং অনেকগুলো আলোচনা হচ্ছে যে তিনি বিরোধীদের টাকায় তিনি লড়াই করছেন, সেই সঙ্গে বিরোধী বা বিদেশি এনজিও ওনাকে ফান্ড দিচ্ছে আইনজীবীকে। তো একদম খোলামেলা কথা বলবো। স্যার, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাকে স্বাগত। ধন্যবাদ, নমস্কার। তো বলবো প্রথমে যে বিদেশি ফান্ড পাচ্ছেন এবং বিরোধী দলের ফান্ড মোটামুটি পাচ্ছেন, এই ধরনের বক্তব্য আসছে সামাজিক মাধ্যম থেকে। এই যে একজন মহিলার সঙ্গে যে বিতর্কিত আলোচনা হচ্ছে সেটা লড়াই করছেন, কি বলবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার তো প্রয়োজন মনে করি না। আর প্রথমত বিদেশি ফান্ড নেওয়ার তো প্রশ্নই নাই। আর আমার যা নিজস্ব রোজগার আছে যথেষ্ট আমার পক্ষে, হ্যাঁ, আমার যা রোজগার আছে, আমার যা প্রয়োজন, আর অতিরিক্ত অর্থের প্রয়োজন পড়ে না। আর বিদেশি ফান্ড নেওয়ার তো কোনো প্রশ্ন নেই। আর একটা কথা বলতে চাই, ত্রিপুরা রাজ্যের মানুষ আমাকে চেনেন, আর যারা কুৎসা করছেন তারা কুৎসা করার জন্য করছেন, তারা নিজেরাও জানেন যে আমরা কি। আর আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন করছি, আমরা বিদেশি ফান্ড কেন কোনো ফান্ডই নেই না। আমরা যা করি আমাদের সদস্যদের চাঁদায়, এবং এটা যেটা বলতে আমরা চাই না, আমাদের গ্যাটের পয়সা খরচ করে করি। আমরা একটা কথা বিশ্বাস করি, চ্যারিটি বিগিনস এট হোম। আমি নিজে যেটা করি সেটাই অন্যকে করতে বলি। আর এগুলো উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই করে না। ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আপনি তো জানেন 2007-8 সন থেকে এই রাজ্যে মানবাধিকারের প্রশ্নে আমরা সরব। আমরা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করি এবং আমরা যে কোনো অন্যায়কারীর মুখোমুখি দাঁড়াতে আমরা ভয় করি না, আমাদের কোনো ভয় নেই। আমি 64 বছর হয়ে গেছে, অনেক বেঁচেছি, মৃত্যু ভয়ও খুব একটা নেই। আর বাঁচলে 10 বছর 12 বছর 15 বছর বাঁচবো, সেই কারণে মৃত্যু ভয়ও নেই। আর কাউকে আমরা ভয় করি না, কারণ আমরা কোনো অন্যায় করি না। সে আর বিদেশি মান নিয়ে যারা বলছেন, সরাসরি বলেননি, সরাসরি বললে তার বিরুদ্ধে 10টা মামলা করবো, তারপর সারা জীবন কোর্টে ঘুরতে ঘুরতে তার জীবন কেটে যাবে। তো যারা বলছেন তারাও, আমি জানি, তারাও বিশ্বাস করেন না। আর এটা রাজ্যের মানুষ জানেন। আমরা সেই বিষয়টার সঙ্গে আমরা বলবো যে একজন মহিলা যিনি সামাজিক মাধ্যমে কথা বলছেন, আপনি লড়াই করছেন। আমাদের বক্তব্য আমরা যেটা বলছি যে একজন প্রবীণ আপনি অ্যাডভোকেট হিসেবে যে কেউ আপনার কাছে আসলে আপনি সেটা লড়াই করেন। একজন আইনজীবীর দায়িত্ব হচ্ছে যে কোনো মক্কেল যিনি আইনের সাহায্য চান, তিনি যদি সাহায্যের জন্য আইনজীবীর কাছে আসেন, আইনজীবী তাকে প্রত্যাখ্যান করতে পারে না। এটা হলো প্রথম কথা। আর একটা কথা হলো, আমাদের যার বিরুদ্ধে যত গুরুতর অপরাধী থাকবে না কেন, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে দোষ কিংবা অভিযোগ প্রমাণ করতে হবে, না হলে ন্যায় বিচার হয় না। এবং তাকে আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ, যেটা ন্যায় বিচারের অন্যতম গুরুত্বপূর্ণ অলঙ্ঘনীয় মৌলিক শর্ত, সেই সুযোগটা তখনই হয় যখন সে আদালতে তার হয়ে আইনজীবীরা দাঁড়ায়। কারণ আমাদের বিচার ব্যবস্থায় একজন ব্যক্তির পক্ষে তাকে আদালতে আত্মপক্ষ সমর্থন করার তার পক্ষে সম্ভব না। অনেকগুলো টেকনিক্যাল বিষয় থাকে, সেই কারণে তাকে আইনজীবীর মাধ্যমে তার নিজের পক্ষে আত্মপক্ষ সমর্থন করতে হয়। সেই কারণেই বার কাউন্সিলের অ্যাডভোকেট অ্যাক্টে আছে যে কোনো একজন লোকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ, তারপরও তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে হবে। যদি এনকাউন্টার একমাত্র রাস্তা হয়, অভিযোগ উঠলো আমি এনকাউন্টারকে মেরে দিলাম, তাহলে যে কোনো লোককে মেরে দেওয়া যাবে। এটা তো জঙ্গলের রাজত্ব। যারা এগুলো বলছেন তারা তো জঙ্গলের রাজত্ব চান। একজন আইনজীবী, আমার দায়িত্ব যে কোনো ব্যক্তিকে আইনি সাহায্য দেওয়া, এটা আমার নৈতিক দায়িত্ব, আইনের দায়িত্ব। আর দ্বিতীয় কথা, আমি মাধবীর পক্ষে কেন দাঁড়ালাম? আমি মাধবীর পক্ষে দাঁড়ালাম কারণ মাধবীকে গ্রেপ্তারটা অন্যায়, এটা রাষ্ট্রীয় দমন পীড়ন।
মৌলিক আমাদের মৌলিক স্বাধীনতা, বাক স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, মাধুরীর কণ্ঠরোধ করার জন্যই মাধুরীর বিরুদ্ধে তথাকথিত অশ্লীলতার অভিযোগ আনা হয়েছে। প্রথমত অনেকে বলছেন যে আমি অশ্লীলতার পক্ষে কেন দাঁড়িয়েছি। মাধুরী বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ ঠিক ট্যাকে কিনা সেটা আদালত দেখবে। অভিযোগ করলে অভিযোগ প্রমাণিত হয় না, অভিযোগ করে কাউকে সাজা দেওয়া যায় না, প্রমাণ করতে হবে। আর দ্বিতীয়ত আমরা অশ্লীলতার পক্ষে নই। মাধবীর বিরুদ্ধে কেন এফআইআরটা করা হলো এটা আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। মাধবীর বিরুদ্ধে এফআইআরটা করা হয়েছে কারণ সরকার, পুলিশ বিভিন্নভাবে মাধবীর উপর গত 1 মাস ধরে নানাভাবে চাপ সৃষ্টি করছিল। মাধবীর বিরুদ্ধে কিন্তু মামলা 26 অক্টোবর এফআইআর হলো তা নয়, এর আগে 2টো এফআইআর হয়েছিল। কারণ মাধবী একদিন আগরতলা সড়কে রাস্তায় যান দুর্ঘটনায় পড়েছিল, রাস্তার গর্তের মধ্যে পড়ে তার ছেলে সব স্কুটারে ছুটিতে আহত হয়েছিল। তারপর সেটা পোস্ট ভাইরাল করে বলেছে এটাই কি স্মার্ট সিটি কিনা। তারপর মাধবীর বিরুদ্ধে এফআইআর হয়। সেই এফআইআর সূত্রে গত সেপ্টেম্বর মাস থেকেই, সেপ্টেম্বর কি আগস্টের শেষ দিক থেকে মাধবীকে বারবার থানায় ডেকে পাঠানো ছিল। তখনও কিন্তু মাধবী এই ধরনের তথাকথিত অশ্লীল ভিডিও করছিল, তথাকথিত। তখন কিন্তু এগুলো নিয়ে পুলিশের কোনো বক্তব্য ছিল না। পুলিশের বক্তব্য ছিল মাধবীকে তারা প্রায় করজোরে বলছিল যে আপনি সরকারের বিরুদ্ধে, আপনি অশ্লীল করুন কিন্তু সরকারের পক্ষে ড্রেন নিয়ে কথা বলবেন না, মশা নিয়ে কথা বলবেন না, রাস্তার গর্ত নিয়ে কথা বলবেন না, জল জমা নিয়ে কথা বলবেন না, কোনো কথা আপনি বলবেন না। কিন্তু মাধবী রাজি হয়। যখন মাধবীকে কোনোভাবে রাজি করানো গেল না, যখন দেখা গেল মাধবী এমন সমস্ত কথা বলছে যেগুলো মাধবীর একার কথা না, রাজ্যে 40 লক্ষ মানুষের মনের কথা, তার প্রকাশভঙ্গি একরকম হতে পারে, সেটা প্রকাশভঙ্গি সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু কথাগুলো সত্য। তখনই সরকার বিপদে পড়লো, সরকারের পা ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। এই কি মুশকিল, একটা গ্রাম্য মেয়ে, সাধারণ মেয়ে এত সাহস করছে, এত প্রশ্ন করছে, তাহলে তো সবাই, কারণ সাহস সংখ্যা। আচ্ছা, প্রশ্ন হচ্ছে স্যার, যেহেতু শেষ করেনি, সেই কারণেই মাধুরীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, সেই কারণেই অশ্লীলতাকে অজুহাত করে। আর এই ধরনের ভিডিও অসংখ্য হাজারো ভাবে ঘুরে বেড়াচ্ছে। একটা কথা আমি একটু শেষ করে, আর কোনটা শ্লীল কোনটা অশ্লীল এটা পুলিশ কিংবা কোন নেতা ঠিক করে দেবেন না, এটা মানুষের রুচিবোধ ঠিক করবে। মানুষ যেটা অসুন্দর, কুৎসিত, যেটা রুচি বিরুদ্ধ, মানুষ তাকে গ্রহণ করবে না, এটা একটা কথা। আর কোনটা, যারা আজকে অশ্লীলতা নিয়ে কথা বলছেন তারা তো সবাই অশ্লীলতা দায়ে দুষ্ট। যখন কাকরাবনে একটা গৃহবধূকে মেয়ে পুড়িয়ে রাস্তায় রেখে দেওয়া হয়, আমরা যখন কেউ প্রতিবাদ করি না, এটা এর চেয়ে বড় অশ্লীলতা কি আছে? যারা ত্রিপুরা থেকে নেশার সাগরে ডুবিয়ে দিয়েছেন, তার চেয়ে বড় অশ্লীল কাজ কে করে? যখন কার্নিভালের সময় একজন স্বামী তার স্ত্রীর মর্যাদা রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হন, তখন যারা কথা বলে না, তারা তো অশ্লীলতার দায়ে দুষ্ট। তো এই প্রশ্নগুলো উদ্দেশ্য প্রণোদিত হবে। কিছু লোক আছেন তারা সামান্য, যারা সরকারের পোষা তোতা পাখি, তারাই কথাগুলো বলছেন। আচ্ছা স্যার, আপনি অ্যাডভোকেট, একটা লাইন আপনি আছেন আইনজীবী, আমি সাংবাদিক হিসেবে আমি একটা পথে আছি, দুজনের দুটি পথ কাছাকাছি, দুটি আমরা গণতন্ত্র রক্ষার কাজে আমরা কাজ করি। এখন যদি আমরা প্রশ্নটা এখানে করি যে এই যে প্রশ্ন করা, সে প্রশ্ন করার কি আমার মাধুর্য থাকবে? আমি যে সাংবাদিক হিসেবে আমি আপনাকে প্রশ্ন করছি এখানে যে আপনি কেন লড়াইটা লড়ছেন, সে বলাটা যদি আমি আপনাকে যদি তুইতুকারি করে জিজ্ঞাসা করি, সেটা কি মানুষের সমাজে থেকে মেনে নেবে? সেটা কি বলা যায়? এখন আমি যদি এখন রাস্তায় মদমত্ত হয়ে রাস্তায় পড়ে থাকি, আমাকে কেউ পুলিশ ধরলো, আমি বললাম আপনি কেন মদের লাইসেন্স দিয়ে রেখেছেন, আমি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকবো, সেটা কি মেনে নেওয়া যাবে? তাহলে কি একটা প্রশ্নকে ঢেকে দেওয়ার জন্য, চাপা দেওয়ার জন্য অন্য প্রশ্ন আমি তুলতে পারি? প্রথমত হলো প্রশ্ন, আমাদের সমাজে বিভিন্ন ধরনের সাব কালচার আছে। শহরের মানুষের কথাবার্তার ধরন একরকম, শিক্ষিত মহলের কথাবার্তার ধরন একরকম, শ্রমজীবী মানুষের কথার ধরন একরকম। সবাই একদম শান্তিপুরি পলিশ কথা বলবে তা না। যদিও আমি ব্যক্তিগতভাবে সুস্থ সংস্কৃতির পক্ষে, আমি ব্যক্তিগতভাবে সুস্থ রুচির পক্ষে, এবং আমরা সবসময় ছাত্র জীবন থেকে এখন অব্দি আমরা সুস্থ সংস্কৃতির পক্ষে আমরা লড়াই আন্দোলন করছি। আমরা রবীন্দ্রনাথে বিশ্বাস করি, আমরা রবীন্দ্রনাথ নজরুলে বিশ্বাস করি, আমাদের চেতনায় সুকান্ত আছে, আমাদের চেতনায় শঙ্খ ঘোষ আছে। আমাদেরকে কেউ সুস্থ সংস্কৃতির গান কারোর থেকে নেওয়ার আমাদের প্রয়োজন পড়ে না। যারা নেশা করে তারা অসুস্থ সংস্কৃতি করে না। যারা অসুস্থ সংস্কৃতির কথা বলছে, অশ্লীলতার কথা বলছে, আগরতলা শহরে নাইট ক্লাবে যখন উদ্যান নৃত্য হয়, তখন তারা কি চোখ বন্ধ করে থাকে? তারা কি তখন চোখ বন্ধ করে থাকে? যখন শিশুকন্যাকে ধর্ষণ করে হত্যা করা হয়, যখন তারা কথা বলে না, তখন কি তারা সুস্থ সংস্কৃতির কথা বলে? আমি আরেকটা বলে দিই,
যারা আজকে অশ্লীলতার অভিযোগ তুলছে, তারা বললো গেলাগেলা রব তুলছে, যাদের সমস্ত পবিত্রতা নষ্ট হয়ে যাচ্ছে, তারা হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠছে, তাদেরকে আমি বলবো মাধুরী একটা সাধারণ মেয়ে, মাধুরী কি করে মানুষকে প্রভাবিত করবে? বিধানসভায় যখন একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে নীল ছবি দেখার অভিযোগ ওঠে, কাগজে আমরা দেখি একজন বিধানসভা সদস্য, প্রবীণ সদস্য বিধানসভার পবিত্র আসনে বসে নীল ছবি দেখছেন, তখন এই সমস্ত তথাকথিত সরকারের তোতাপাখিরা কোথায় থাকে? তখন এই অশ্লীলতার কথা কেন বলা হয় না? তখন ত্রিপুরার পরিবেশ দূষিত হয় না? একমাত্র মাধুরী যাদবলাল নিয়ে অনেক আলোচনা হয়েছে, আলোচনা হয়েছে। আজকে যারা অশ্লীলতার কথা বলছে তখন তারা চুপ করেছিল কেন? তখন তারা কেন বলেনি যাদবলালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে? কেন তারা প্রকাশ্যে বিবৃতি দেয়নি? আজকে যারা হিউম্যান রাইটস নিয়ে প্রশ্ন তুলছে, প্রশ্ন করার অধিকার সবার আছে, কিন্তু কুৎসা করার অধিকার নেই। আর যারা কুৎসা করছে তাদেরকে আমি বিনীত হয়ে প্রশ্ন করব, আপনাদের অশ্লীলতার বিরুদ্ধে আপনাদের এই যে ঘুম ভাঙলো, আমরা তাকে স্বাগত জানাই। আগামী দিনে যে কোনো সুস্থ সংস্কৃতির পক্ষে আপনারা দাঁড়ান। নীল ছবি দেখো অসুস্থতা, নেশা করা অসুস্থতা, ত্রিপুরাতে নেশার সামগ্রী ডুবিয়ে দেওয়া হচ্ছে, এটা অসুস্থতা। আর মাধুরী যে পোস্টগুলো করছিল, মাধুরী তো ফেসবুকের উপর নিয়ম আছে, ফেসবুক পোস্টগুলো ডিলিট করেনি। আমি মাধুরীর পোস্টের পক্ষে আমি সাফাই গাইছি না, কিন্তু তার তো বাক স্বাধীনতা আছে, আর সবার প্রকাশভঙ্গি একরকম নয়। আর যারা মাধুরীর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলছে তারা তো একই দোষে শতভাগ বেশি দুষ্ট। এখন তাহলে কি এটা বলা যায় যে তাহলে যেভাবে চলছে যা এইভাবে চলতে দেওয়া? না, এইভাবে চলবে কেন? আমরা অশ্লীলতার পক্ষে না। ত্রিপুরাতে অশ্লীল পরিবেশ তৈরি করেছে গত 7-8-10 বছরে। আজকে যারা বাংলা ভাষাকে অপমান করা হয়, বাংলা ভাষায় উচ্চারণ না করে হিন্দিতে উচ্চারণ করা হয়, বাংলার শব্দ ভাষা, বাংলার মাধুর্য, পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা বাংলা, আমাদের নেতারা যেভাবে বাংলা বাংলাটা একটা বাজিয়ে দিয়েছে, এটা অশ্লীলতা নয়? এটা অসুন্দর নয়? এটা কুৎসিত নয়? এটা রবীন্দ্রনাথকে অপমান করা নয়? তখন আমাদের যারা এখন ফেসবুকে হঠাৎ জেগে সরকারের পক্ষপাতনের জন্য ফেসবুকে যারা বিপ্লব করছেন, গেরুয়া বিপ্লব, তারা তখন কোথায় থাকেন? আপনি বলেছেন শ্লীল আর অশ্লীল সারা রাজ্যটা অশ্লীলতায় ভরে গেছে। আমরা একটা সংবাদে প্রকাশ করেছিলাম একটা আলোচনায় যে তিনি কিন্তু শুধু এই কথাটা বলেননি যে অশ্লীলতার পক্ষে বলেননি বা অশ্লীলতার পক্ষে না, যে সারা রাজ্যই কিন্তু অশ্লীলতায় ভরে গেছে। এটা হচ্ছে এই সমাজ ব্যবস্থায় যারা অশ্লীলতার প্রশ্রয় দিচ্ছেন বা করছেন তাদের উপরে একটা চাপাঘাট বলতে আমরা কোনদিন আমরা অন্যকে খুশি হওয়ার কথা না, ব্যাপার না। আমরা অশ্লীলতার বিরুদ্ধে এটা বলো, আমি ব্যক্তি কথা বলতে পারি, আমাকে যারা চেনেন, আমি অহংকার করছি না, আমার মতো হাজার হাজার মানুষ আছেন, আমাদের জীবনযাত্রাটাই শ্লীলতার পক্ষে। আমাদের সমগ্র জীবনযাত্রা যদি কেউ দেখেন, আমি এই বিজ্ঞাপন দিচ্ছি না, কিন্তু আমাকে যারা জানেন, আমার মতো অনেকেই আছেন যারা সবসময় সুন্দরের পক্ষে দাঁড়ান। যে কোনো পরিবেশে আমরা সুন্দরের পক্ষে থাকি। আমরা কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো কুৎসিত শব্দ কিংবা কোনো কুটু শব্দ ব্যবহার করি না, আমরা করি না। এটা আমি কেন করি না, অনেকেই করেন না, তো আমরা করছি না। কেন আমরা অশ্লীলতার পক্ষে দাঁড়াবো? কিন্তু অশ্লীলতা অজুহাত। একটা সাধারণ মেয়ের কণ্ঠস্বর, এই সাধারণ মেয়েটা পরিস্থিতির চাপে, পরিস্থিতির যন্ত্রণায় এই মেয়েটাকে রূপান্তর ঘটেছে। এই মেয়েটি সমগ্র মানুষের কণ্ঠ হয়ে ওঠার জন্য অগ্রসর হচ্ছিল, তখনই তার উপরে অশ্লীলতার অভিযোগ তুলে তার কণ্ঠ চাপা দেওয়ার জন্য রাষ্ট্রীয় সন্ত্রাস। আচ্ছা, যেটা বলছে যে বিরোধীরা কথা আলোচনা আসছে, বলছে যে আপনি আপনার কথা বলছে যে আপনি বিরোধী টাকা পেয়েছেন বা যাই কিছু পেয়েছেন, মানুষ বলছে যে তাদের বক্তব্য রাখতে পারে, হাজার বক্তব্য সোশ্যাল মিডিয়া কাউকে মুখ আটকে রাখা যায় না, সেটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু তাহলে এই যে বলছে বিরোধীরা যে ঘরে ঘরে এই ধরনের মেয়ে অগ্নিকন্যার জন্ম হোক, তাহলে কি এই রাজ্যের বিরোধীরা কি তা এতই দুর্বল হয়ে গেল যে একজন কন্টেন্ট ক্রিয়েটার তথাকথিত একজন মহিলা বা ছেলে তাদের উপর নির্ভর করতে হচ্ছে সরকারকে প্রশ্ন করার জন্য? সরকারকে প্রশ্ন করার জন্য বিরোধীদের হয় আমি এখানে সাফাই গাবো না, কিন্তু আমি বলবো, আমিও চাই মাধবী যে সাহস করেছে এই সাহসটা সংক্রমিত হয়ে সবার ঘরে ছড়িয়ে পড়ুক। সমস্ত অন্যায় ব্যভিচারের বিরুদ্ধে আজকে যেটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেখানে মানুষ মুখ খুলতে কথা বলতে ভয় পায়, সেই ভয়টা মাধবীর কণ্ঠস্বরে উত্তাপে সরে যাক, কেটে যাক, আমি চাই এটা রাজ্যকে বাঁচানোর জন্য। মাধবী যে বলছে কথা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, ভালো কথা, খুব দারুণ কথা। কারণ সে যখন মানুষের কণ্ঠস্বর হবে সব দিকগুলি তাকে টাচ করা প্রয়োজন। আমরা যখন সংবাদ প্রকাশ করি আমরা একতরফাভাবে ছুটতে পারি না, আমরা সব দিকগুলি আমাদের টাচ করতে হয়, আলোচনা করতে হয়, পর্যবেক্ষণ করতে, পর্যালোচনা করতে হয়, সেখান থেকে দায়বদ্ধতা নিয়ে কথা বলতে হয়। সামাজিক মাধ্যমে যখন দায়বদ্ধতা নেই, যে ম্যাটার কাছে দায়বদ্ধ, আর হচ্ছে ভারত সরকার একটা শেষ পর্যায়ে যখন বলা হয় রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু হলে তখন এমন কিছু ছড়াচ্ছে, তখন এটাকে অবজেকশনেবল হয়। কিন্তু না হলে এটা সমাজের উপরে নির্ভর করবে যে একজন মিডিয়াতে সামাজিক মাধ্যমে সে কতটুকু কথা বলতে পারবে, এটা লোকাল সোসাইটি এটাকে সিদ্ধান্ত করবে, এটা তাদের দায়বদ্ধতার জায়গাটা এখানে আছে। কিন্তু একজন যখন এইভাবে যখন
তুই তুকারি করে প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্ন, একজন মুখ্যমন্ত্রীকে বলছেন বা প্রধানমন্ত্রীকে বলছেন, তো সেই জায়গাটাকে আমরা কিভাবে সাপোর্ট করি? এটা কি সাপোর্ট করার প্রশ্ন নেই। কেউ শুনুন, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কিংবা কাউর মান এত পলকা নয়। আমাকে যদি কেউ তুই করে বলে আমার কিচ্ছু হবে না, আমার চামড়া খসে পড়বে না। যে বলবে তারই রুচিবোধের পরিচয়। হ্যাঁ, আমি কাউকে তুই তোকারি করা সমর্থন করছি না, কিন্তু আমি যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, আমাকে এটা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। আমি যত উঁচু পদে থাকবো তত বেশি আমার সহনশীলতা থাকতে হবে। যখন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিল, জওহরলাল নেহরুকে বিদ্রুপ করে প্রচুর কার্টুন বেরোতো, ভয়ঙ্কর সব কার্টুন বেরোতো। জওহরলাল নেহরুকে কোনোদিন ড্রাগন বানিয়ে দেওয়া হলো, তখন তো এগুলো সহ্য করা হতো। এগুলো কোনো সহনশীলতা, সমাজে সমালোচনা থাকবে। আমি রাজনীতিবিদ, আমাকে মানুষ প্রশ্ন করবে, সব প্রশ্নের ধরন, সব প্রশ্নের ভাষা, সব প্রশ্ন শালীনতার গণ্ডির মতো থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি সেই প্রশ্নটাকে বন্ধ করবো না। আমি আমার জায়গায় থাকবো। ধরুন আপনি আমাকে, আমার বয়স, আপনি আপনার যা বয়স তাতে 20-25 বছর বড়, আপনি আমাকে সমাজ মাধ্যমে তুই করে বললেন, এতে কিন্তু আমার কোনো সমস্যা নেই। আমাকে সংযম থাকতে হবে, আমাকে বুঝতে হবে সে ভুল করছে, মানুষ তাকে গ্রহণ করবে না। কিন্তু আমি যদি ক্ষমতা দেখিয়ে এই কথা বলার পর আপনাকে 10টা মামলা দিয়ে গারদে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু সেখানে আমাকে আপনার জায়গায় নামিয়ে আনলাম। আজকে তুই তুকারি করে কেউ যদি বলে, এতে প্রধানমন্ত্রীর মর্যাদা নষ্ট হবে না। প্রধানমন্ত্রীর মর্যাদা, যিনি প্রধানমন্ত্রী তার মর্যাদা থাকবে। এবং আরেকটা কথা বলি, এই যে তুই তুকারি করা, এটা কিন্তু অনেক সময় ভালোবাসা থেকে হয়। যার উপর বেশি বিশ্বাস, যার উপর বেশি আস্থা, তাকে অনেক সময় আমরা ভগবানকেও তো অনেকে তুই করে বলে। আজকে যদি রামপ্রসাদ থাকতো তো রামপ্রসাদ জেল হতো। রামপ্রসাদ তো কালীকে তুই করে সম্বোধন করেছে, তো রামপ্রসাদের যে বড় কালী ভক্ত কি আপনি? আপনি তো ভগবানে বিশ্বাস করেন, আপনি কি দাবি করতে পারবেন আপনি রামপ্রসাদ থেকে বড় কালী ভক্ত? রামপ্রসাদের কালীকে প্রশ্ন করতো, এটা কি ভক্তের সাথে দেবতার যে সংলাপ, এটা 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 এই সংলাপে অনেক সময় এগুলো এসে যায়। আর আমাদের নেতাদের সংযত থাকতে হবে। আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমাকে মানুষ প্রশ্ন করবে, সে তার মতো করে প্রশ্ন, তার শিক্ষাগত মান, তার সামাজিক পরিস্থিতি অনুযায়ী সে তার ভাষা ব্যবহার করে। সেই ভাষায় যদি আমার গায়ে অ্যালার্জি হয়ে যায়, সেটা আমার দোষ। আমাকে এন্টি অ্যালার্জি ট্রিটমেন্ট করতে হবে। তার জন্য আমি ওই যে তুই তুকারি করো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না। তার বিরুদ্ধে যদি রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে ব্যবহার করার ব্যবস্থা নেই, এটা হচ্ছে গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। তাহলে আগামী দিন ধরুন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন বা একটা মুখ্যমন্ত্রী হওয়ার শুরু হলে ইচ্ছে ধরুন আপনি একটা জনপ্রতিনিধি হলেন, তাহলে যদি স্থানীয় একজন রিপোর্টার জিজ্ঞাসা করে যদি বলে কি রে তোর এলাকার উন্নয়ন কেমন চলছে, এটাকে কিভাবে নেবেন? এটা আমি উত্তর দেবো না। এই রিপোর্টার আমার ব্যক্তিত্বের সামনে জিজ্ঞেস করা সাহসী হবে না। আমার ব্যক্তিত্বের সামনে কেউ আমার কেন, যে কোনো সুযোগ দিচ্ছে জনপ্রতিনিধিরাই বলছে, জনপ্রতিনিধিরা এটা সোশ্যাল মিডিয়াতে বলে, সামনাসামনি কেউ এসে প্রধানমন্ত্রীকে বলবে না। যিনি প্রধানমন্ত্রীকে সোশ্যাল মিডিয়া এভাবে সম্বোধন করছেন, উনি প্রধানমন্ত্রীর সামনে আসবে শ্রদ্ধা প্রদর্শন করেই বলবেন। তাহলে তার দূর থেকে চাইছেন যে একটা গল্প আছে, এইটা না। প্রথমত বুঝতে হবে সব মানুষ সমান নয়, সব মানুষের শিক্ষাগত যোগ্যতা সমান নয়। কোন একটা যন্ত্রণার সময় কোন একজন একটা অসংযত কথা বেরিয়ে যেতে পারে, আবার স্থির পরিস্থিতিতে এই অসংযত কথা বেরোবে না। এইটা অনেক ট্রেনিং লাগে। আমরা এই ট্রেনিংটা কিছুটা অর্জন করেছি। যতই আমাকে প্রভোগ করুক, আমি কিন্তু আমার মুখের ভাষা, আমার শব্দ চয়ন একটা জায়গার মধ্যে থাকবে। কোনদিন আমাকে যারা চেনেন কোনদিন বলতে পারবেন না আমার মুখ থেকে কোনদিন কোন একটা অরাবেন্দ্রিক শব্দ বেরিয়েছে। আমি বলছি এটা আমার পক্ষে, অনেকের পক্ষে ট্রেনিং আছে, অনেকের পক্ষে ট্রেনিং নেই। রাগের মুহূর্তে, অসংযত মুহূর্তে, উত্তেজনার মুহূর্তে, যন্ত্রণার মুহূর্তে অসংযত শব্দ, অশালীন শব্দ বেরিয়ে আসতে পারে। এটাকে তো বড় করে দেখলে হবে না। আর কথা হলো, যারা ক্ষমতায় আছেন তাদের সহনশীলতা দরকার, তাদের ধৈর্য দরকার, তাদের অনেক বেশি সহনশীলতা। তাহলে কি বলছেন এই মেয়েটা যে বলছে, কোথা থেকে বলছে, কেন বলছে, তার যন্ত্রণা কি, সমস্যা কেন বলছে, তার যন্ত্রণা কি, কেন একটা মেয়ে, সাধারণ মেয়ে, কোন পরিস্থিতি তাকে এই জায়গায় দিতে, এই যে মাধবী এই কথাগুলো বলছে, মাধবী তো সময় তৈরি করেছে। 1 বছর আগে 2 বছর আগে মাধবীর জায়গায় মাধবীকে আমরা পেতাম না। মাধবীকে গত 7-8 বছরের ত্রিপুরা অসহনীয় পরিস্থিতি, দমবন্ধকর পরিস্থিতি মাধবীকে তৈরি করেছে, এবং আরো মাধবী তৈরি হবে। পরিস্থিতি, সময় মাধবীদের তৈরি করছে। আর যারা বলছেন, দেখলাম এই যে আপনি বললেন প্রধানমন্ত্রীকে, একটি মানির তো মর্যাদা নষ্ট হয় না। প্রধানমন্ত্রী জানানো তো হতো, আর প্রধানমন্ত্রীর মর্যাদা, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে, ইন্দিরা গান্ধীকে তো অনেক ডাইনি বলা হয়েছিল না, বলা রাজনীতি করতে বলা হতো, এতে কিন্তু মর্যাদা নষ্ট হয়েছে।
আবার যখন বিরোধী, যখন আবার সরকার আরেকটা কথা, একটা বিষয় আমি জিজ্ঞেস আপনাকে বলি এই প্রসঙ্গে, যখন এই অভিযোগগুলো সরকার পক্ষে ধরনের শব্দ ব্যবহার করে বা বিরোধীরা করে, তখন কোন প্রশ্ন অসুবিধা? আরেকটা কথা হচ্ছে, যারা এগুলো বলছেন তাদের ভাষাটা কি, তারা কিভাবে, যারা এগুলো বলছেন প্রধানমন্ত্রী বা অন্যদের, আপনি যেটা বললেন এইভাবে বলা ঠিক কিনা, আমি এটাকে সমর্থন করে ব্যাখ্যা করলাম। তারা কি ভাষা ব্যবহার করেন, তারা কি ভাষা, যিনি তারা কিভাবে, তারা মানুষের বিরুদ্ধে কি, তারা যদি দেশের নাগরিক ঘুষপেটিয়া বলতে পারেন, তারা যদি দেশের নাগরিকদের নির্যাতন বলতে পারে, তো তারা তো ঢিল ছুড়লে পাটকেল খেতেই হবে। আমি পাটকেল ছোড়াকে সমর্থন করছি না। আমি যদি কারোর সম্পর্কে অসংযত কিংবা অবাঞ্ছিত শব্দ ব্যবহার করি, যে শব্দ ব্যবহার কোনোভাবেই সমর্থনযোগ্য না, শালীনতার বাইরে, তখন তো আমাকে পাল্টাটা খেতেই হবে। আজকে রাজ্যে কিংবা দেশে এই কালচারটাকে তৈরি করলো, এই কালচারটা যারা তৈরি করলো তাদের কাছে গেল রক্ত, এটা তাদের কৃতকর্মের ফল। আজকে যারা আমাদের রাজনীতির ভাষা কেন পাল্টে যাচ্ছে, এটা একদিনে হয়নি, এটা বিশেষ করে গত 7-8 বছর 10 বছর এটা এই জায়গায় চলে গেছে। ত্রিপুরা রাজ্যের রাজনীতি, বিশেষ করে আমরা যদি বিধানসভায় দেখি, একজন একজনকে বিশ্রী ভাষায়, বিধানসভায় তো বললে মুশকিল। বিধানসভা তো ছেলে মেয়েদের বিধানসভা না থাকেই ভালো অনেক সময় হয়। আমরা বিধানসভা গণতন্ত্রের পবিত্র স্থান, বিধানসভার গুরুত্ব আছে, মর্যাদা আছে, কিন্তু একটা প্রশ্ন, বিধানসভায় কি তার সেই গুরুত্ব মর্যাদা, তার মহিমা রক্ষা করতে পারছে? না, এটা তো পার্লামেন্ট কি তার সেই গুরুত্ব মর্যাদা মহিমা রক্ষা করতে পারছে? এটা ভাইরাল হওয়ার কারখানা হয়ে গেছে এখন বিধানসভা। তাহলে মানে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যেমন তেমন শব্দ ব্যবহার করা হচ্ছে, সরকার যে সমস্ত লট্টন কুট্টন করা হয় যারা আমাকে করে, এগুলো সবশেষে আমরা বলবো, যদি এইভাবে চলতে থাকে, ধরুন আমরা যদি এটাকে বলি, একটা জায়গায় যদি আমরা এটাকে সংক্ষিপ্ত আকারে যদি এক জায়গায় আনি, একটা কনক্লুডিং, আমরা যদি কনক্লুশন পার্টে যাই, এই যে জায়গাটা হচ্ছে, তাহলে কি যারা এটা করছে, এই যে কথাগুলি সামাজিক মাধ্যমে যা হচ্ছে, বলছে যে সামাজিক মাধ্যমটাতে হচ্ছে, অতীতে ছিল না এটা, কারণ সামাজিক মাধ্যম ছিল না, মানুষ হঠাৎ করে এটা কথা বলতে পারতো না। এখন দেখা যায় রাত্রিবেলা মধ্যম অবস্থায় এসে বলছে কথা, দুঃখের কথা বলা শুরু করে দিয়েছে, যা খুশি তা বলছে, তখন পরদিন আবার ক্ষমা চেয়ে নিচ্ছে। আবার এমনও হচ্ছে তারা এগুলি বলে পুলিশ আদালত খেতে এসে তারা সেলিব্রিটি হওয়ার একটা ট্রেন্ড হয়েছে। এখন দেখছে যে আমি নত্তন কত্তন করে গায়ে কাপড় চোপড় সরিয়ে আমি ভাইরাল হতে পারছি না। এটা হচ্ছে, আমরা দেখেছি সাম্প্রতিক এক মেয়ে 3-4টি বিয়ের কথা বলে সে এখন ভাইরাল হয়ে গেছে, তার ফলোয়ার বেড়ে গেছে। এটা ইচ্ছে, এটা ইন্টেনশনালি করা হচ্ছে। তাহলে এমন কোন এটা দেখা যাচ্ছে যে তারা ইচ্ছে করে যে হাই প্রোফাইল ফিগার গুলিকে ধরা হচ্ছে, তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এবং একটা প্রকাশ্যে আসার একটা চেষ্টা চলছে। এইটা সবটা না, এটা আসলে সামগ্রিক সামাজিক পরিবেশটাই দূষিত হয়ে গেছে। একটা সাম্প্রদায়িক প্রশ্নটা সুন্দরভাবে জিজ্ঞাসা করা যায়, না আমি তো আমি সামগ্রিক পরিবেশটা দূষিত হয়েছে। দূষণের জন্য দায়ী যারা ক্ষমতা, তারাই পরিবেশ দূষিত করেছে। তাদেরকে এটা ভাবা উচিত, বোঝা উচিত, তাদেরকে এই পরিমণ্ডল তৈরি করেছে যারা ক্ষমতাবান, যারা রাজ্যে দিল্লিতে ক্ষমতা আছে, তাদের একটা অপসংস্কৃতি তৈরি করেছে। তারা চায় অপসংস্কৃতি, যে কোনো কেউ আমি কোনো ব্যক্তি বিশেষের নাম বলবো, আমি বলবো সামগ্রিক ভাবে আমাদের ক্ষমতাবান রাজনৈতিক নেতৃত্ব তারা যে ভাষা ব্যবহার করেন, অনেক সময় বিরোধী দলের অনেক কয়েকজন যে ভাষা ব্যবহার করেন, এটা তো সামগ্রিক ভাবে আমাদের সংস্কৃতি অবমানন হচ্ছে, সংস্কৃতির অবমানন হচ্ছে, অপসংস্কৃতির চাষ তো রাজ্যে দেশে হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই, সুস্থ সংস্কৃতির লড়াই তো আমরা চাই। আমরা মানবাধিকার কর্মীরা, আমরা তো সুস্থ সংস্কৃতি চাই, আমরা তো অপসংস্কৃতির বিরুদ্ধে বরাবর। আমরা চাই রবীন্দ্রনাথের চর্চা হোক, আমরা চাই সুকান্তের চর্চা হোক, আমরা চাই মানুষ পড়াশোনা করুক, মানুষ জানুক, মানুষ এই অপসংস্কৃতি থেকে সরে আসুক, এগুলো আমরা চাই। কারণ যত মানুষ চিন্তা করবে, মানুষ তত প্রশ্ন করবে। আর যারা ক্ষমতায় আছে, সাম্প্রদায়িক শক্তি, উগ্র ফেসিবাদী শক্তি, তারা মানুষের মগজের চিন্তা তারা চান, তারা চায় প্রত্যেকের মগজে কার্ফু জারি থাকুক। আর আমাদের প্রয়াস হচ্ছে প্রত্যেকের মগজ কার্ফু মুক্ত হোক, প্রত্যেকে খোলা চোখে পৃথিবীকে দেখুক, জানুক, প্রশ্ন করুক, কৌতূহলী হোক, গান বিজ্ঞানের চর্চা করুক, প্রশ্ন করতে শিখুক, এটা চাই। আর এই সরকার, এই শাসক দল, তারা চায় সমস্ত প্রশ্ন বন্ধ করতে। সেই কারণেই তারা যারা প্রশ্ন করবে তাদেরকে অমিথ্যা অপবাদ দিয়ে যে কোনো ভাবে তাদেরকে হাজতে পড়ার চেষ্টা করবে। আর আপনি অবশ্যই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এটা আমি না, মাধবীর পক্ষে তো এই রাজ্যের 90% মানুষ, সবাই আমাকে তো হাজার হাজার মানুষ আমাকে সমর্থন। তাহলে আগামী দিনে ঘরে ঘরে মাধবী হওয়া দরকার হবে। তো মাধবী হবে, মাধবী কোন মাধবী? যে মাধবী গালিগালাজ যদি করে থাকে সেই মাধবী না, যে মাধবী সাহস করে প্রশ্ন করে, ক্ষমতার শত ভ্রুকুটি অগ্রাহ্য করে, হুমকি অগ্রাহ্য করে, নিজ প্রত্যয় স্থির থেকে সরকারকে, ক্ষমতার অচলায়নকে প্রশ্ন করে সেই মাধবী ঘরে ঘরে হোক। এটা আমরা সবাই চাইবো, কে না চাইবে? কারণ এই দেশকে, রাজ্যকে মুক্ত করতে হবে। যারা বলছে, লাস্ট কথা আমরা যা বলবো, যারা বলছে মাধবীকে হাজার হাজার অগ্নিকন্যা বলছে,
তাহলে তারা আগামী দিনে এই যে প্রজন্মকে বা তাদের বাড়ি ঘরেও যারা ছেলে মেয়ে বা যাদের কি আছে তাদেরকেও আগামী দিনে মাধবীর শিক্ষা না না, অগ্নিগণনা বলছে কেন? মাধবী গালিগালাজ যদি করে থাকে তার জন্য অগ্নিগণনা বলছে না। মাধবীকে অগ্নিগণনা যদি বলে থাকে, প্রশ্ন করছে সরকারকে, মাধবী যদি প্রশ্ন করে, কারণ আমাদের দেশে কথা বলার অধিকার নেই। আজকে একটা ফেস্টিভ্যাল হিসাবে প্রশ্ন নিয়ে তো কেউ কারো বক্তব্য নেই, প্রশ্ন করছে এই কারণে অগ্নিগণনা বলছে। প্রশ্ন যে করছে মাধবী, একটা সাধারণ মেয়ে, তার অর্থ নেই, তার বৃত্ত নেই, তার কেউ নেই, এই রকম অসহায় পরিস্থিতি দাঁড়িয়ে এই মাধবী অসম সাহসে, অসীম সাহসিকতায় যে প্রশ্নগুলো করার সাহস দেখাচ্ছে, এটাকে মানুষ প্রশংসা করছে। মাধবী যদি গালিগালাজ করে, গালিগালাজকে কেউ সমর্থন করে মাধবীকে অগ্নিগণনা বলছে না। আমি মাধবীকে অগ্নিগণনা বলছে, কিন্তু যদি মানুষ বলে থাকে সঠিকভাবে বলেছে। কারণ বলার কারণ হলো মাধবীর প্রশ্ন করার ক্ষমতা। যে মাধবীর বিরুদ্ধে রাষ্ট্র লজ্জা করে না, সরকারের নেশা কারবারিদের ধরতে পারে না, ট্রেন ভর্তি, ওয়াগন ভর্তি নেশা সামগ্রী আছে, 4 দিন ধরে কোনো পুলিশ ব্যবস্থা নেয় না। আর মাধবীর বিরুদ্ধে 26 তারিখ দুপুর 3টায় এফআইআর হলো, 3:30টার মধ্যে মাধবীকে গ্রেপ্তার করা হলো। আর মাধবীকে গ্রেপ্তার করে যখন কোর্টে শরবত করা হলো, সেখানে তখন 200 পুলিশ স্বয়ং এসপি দাঁড়িয়ে থাকে। বন্ধের দিন কোথায় তারা থাকে? এটাও শালীন নয়, এটাও শালীন নয়। একজন অসহায় অবলা নারীর বিরুদ্ধে যখন রাষ্ট্র সমগ্র শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তখন এটা কোন শালীনতার পর্যায়ে থাকে? আপনি যে বলছেন মাধবীকে অগ্নিগণনা বলছে, কারণ হচ্ছে মাধবী এই কঠিন সময়ে, অন্ধকার দুর্যোগের সময়ে মাধবী প্রশ্ন করার সাহস দেখাচ্ছে। তার জন্য যদি কেউ মাধবীকে অগ্নিগণনা বলে, তার জন্য বলেছে, মাধবী গালাগালের জন্য নয়। আচ্ছা, নেশামুক্তের কথা আপনি বললেন, নেশার কথা, যে বিষয়টা এখন এই নেশা ধরে পুলিশ দিচ্ছে, আপনারাই তো আইনজীবীরা ছুটিয়ে। না না, আমরা আইনজীবীরা ছোটাচ্ছি না। যারা, শুনুন, আমি এই কথা বলতে গেলে কোন সংগঠিত অপরাধ, এটা পৃথিবীর সংগঠিত অপরাধের ইতিহাস যারা জানে সারা পৃথিবীতে, আমরা তো পড়াশোনা করি, অনেকে আপনারা পড়াশোনা করেন, সংগঠিত অপরাধের ইতিহাস নিয়ে আমার প্রচুর পড়াশোনা আছে, আপনাদের অনেকেই আছে। কোন সংগঠিত অপরাধ পুলিশের প্রশাসনের ক্ষমতার একাংশের প্রত্যক্ষ মদত ছাড়া চলতে পারে না। কোন সংগঠিত অপরাধ দীর্ঘদিন প্রশাসন, পুলিশের, রাষ্ট্রের একাংশের প্রত্যক্ষ মদত ছাড়া চলতে পারে না। ত্রিপুরাতে নেশা যে চলছে, এটা দিয়েই ত্রিপুরা পরিস্থিতি বিচার করুন, আর কিছু বলতে হবে না। ধন্যবাদ। আমরা কথা বললাম এবং স্যার অবশ্যই সবসময় তিনি একজন যে বিষয়গুলো নিয়ে সবসময় তিনি গুরুত্ব দেন সেটা হচ্ছে প্রতিবাদ, এবং তিনি প্রতিবাদ করতে বিভিন্ন বিষয় নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়ান এবং মানবাধিকার সংগঠন, মানবাধিকার নিয়ে অনেক বছর ধরে তিনি কাজ করছেন, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এই বিষয় নিয়ে আমরা খোলা মেলা আমরা আলোচনা করলাম। তবে এইখান থেকে এটা স্পষ্ট বোঝা যায় এই বর্তমানে একজন মহিলার যে বক্তব্য, এটা নিয়ে এটা কিন্তু দুভাগে বিভক্ত বর্তমান সমাজ, এবং এটা দেখা হচ্ছে আমরা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। আমরা সামাজিক মাধ্যমকে কিভাবে ব্যবহার করব এবং প্রশ্ন আমরা কিভাবে করব, এই নিয়ে বক্তব্য আসছে, কিন্তু মাধবীর প্রশ্ন নিয়ে কেউ কোনো অভিযোগ করছে না, হচ্ছে প্রশ্ন করার ধরন নিয়ে, শালীনতা নিয়ে প্রশ্নটা হচ্ছে। সেই জায়গাটা যেন আমরা না ভুলি, সেই জায়গাটা দিয়ে গুরুত্ব আমরা দিতে চাই। যাই হোক, আজকে আমরা রাখছি, আবারও কোনো একদিন আবারও কথা বলবো, বিভিন্ন বিষয় নিয়ে চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, এবং অবশ্যই আমাদের প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের মতামত জানাতে ভুলবেন না।